ভ্রান্ত ইরানের চূড়ান্ত পরিণতি সিরিয়ায়। বস্তুত ইমাম খোমেনির মৃত্যুর পর থেকেই ইরানের রাজনৈতিক নেতৃত্ব যে ভ্রান্ত, পথভ্রষ্ট, অসৎ অনৈতিকতার পরিচয় দিয়ে আসছে পররাষ্ট্র নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে, সেটা বুঝতে খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই। কেবল সিরিয়ার ঘটনাই যথেষ্ট। আমি সেই 2011 সাল থেকেই পথভ্রষ্ট ইরানের সিরিয়া নীতির কঠোর সমালোচনা করে আসছি। সিরিয়ার বাশার একজন কুখ্যাত গণহত্যাকারী, খুনি, মানবতার দুশমন। কেবলমাত্র তার ক্ষমতায় টিকে থাকার ঘৃণ্য রক্তপিপাসু নীতির কারণে কমপক্ষে 6 লাখ মানুষ নিহত হয়েছে সিরিয়ায় 2011 সালের পর থেকে। এর প্রায় 90% হত্যা করেছে বাশার বাহিনী ও তার পক্ষের দেশি বিদেশি বিভিন্ন বাহিনী। 1 কোটির বেশি মানুষ গৃহহারা, 50 লাখের বেশি মানুষ দেশ ছাড়া, গোটা দেশ ছারখার। 2011 সালের গণঅভ্যুত্থান ঠেকাতে বাশার গণহত্যার জন্য লেলিয়ে দিয়েছে সিরিয়ান আর্মি, নিজ আলাবি সম্প্রদায়ের সন্ত্রাসী বাহিনী, আফ্রিকার বর্বর অনেক ভাড়াটিয়া বাহিনী, ইরান পরিচালিত লেবাননের হিজবুল্লাহ, রাশিয়ান আর্মি সহ আরও অনেক গোপন কিলার বাহিনী। এ ধরনের একজন পিশাচের পক্ষে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল ভ্রান্ত ইরান। সিরিয়ার কোটি কোটি মুক্তিকামী, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অসহায় মজলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে খুনি বাশারকে সমর্থন ও সহযোগিতা করেছে ইরান। গত 27 নভেম্বর বিদ্রোহীদের নাটকীয় পুনরুত্থানের পর সে বাশারকে রক্ষায় শেষ পর্যন্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ভ্রান্তির অতল স্তরে নিমজ্জিত বর্তমান ইরানের রাজনৈতিক নেতৃত্ব। বলে রাখা ভালো, বাশার হল শিয়া, আর সে যাদের হত্যা করেছে তারা মূলত সুন্নি। সিরিয়াকে বানিয়েছিল ইরান এবং হিজবুল্লাহ তাদের সেক্টারিয়ান বিষ বাষ্পের এক অভয়ারণ্য লীলাভূমি। পৃথিবীর কোনো যুক্তি, কোনো হিকমত, কোনো কৌশল, কোনো প্রতিরক্ষা নীতি, কোনো ইসরায়েল বিরোধিতা নীতি, কোনো কিছুর বিনিময়ে এ ধরনের একজন রক্তপিপাসু, জালিম, মানবতার দুশমন, মুসলমান নামক নর্দমার কীট বাশারকে সমর্থন করা যায় না। যারা সমর্থন করে তারাও প্রত্যেকে এক একজন খুনি বাশার। কিন্তু সেটাই করেছে ইরান। ইরানের এই ঘৃণ্য নীতিকে তীব্রভাবে ঘৃণা করি আমি। আল্লাহর পরিচয় ধারণ করে, ইসলামের পরিচয় ধারণ করে কেউ যদি আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল না হয়, আল্লাহর সাথে যদি যোগাযোগ না থাকে এবং হিকমতের নামে, কৌশলের নামে, কূটনীতির নামে, রাজনীতির নামে নিজের ইচ্ছা অনুযায়ী শয়তানের কথা মতো চলে, তবে তার উপর আল্লাহর গজব অনিবার্য। এরই প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রে তার মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মাধ্যমে। অতীতে দেখেছি মিশর থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ আরও বহু দেশে ইসলামী রাজনৈতিক বিভিন্ন দলের বিপর্যয়কর অনেক ঘটনার মধ্য দিয়ে, এবং ভবিষ্যতেও খুব শিগগির হয়তো দেখতে থাকব এই বাংলাদেশ সহ আরও অনেক স্থানে এ ধরনের পরিণতি। ইরানের মধ্যপ্রাচ্য প্রক্সি মিলিটারি কৌশলের কারণে ধ্বংস হয়েছে সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং বলা যায় সর্বশেষ গাজা। ইরানের হিজবুল্লাহর কারণে বারবার ইসরায়েলের আক্রমণে ধ্বংস হয়েছে লেবানন। ইরান লেবাননকে শক্তিশালী না করে হিজবুল্লাহর মাধ্যমে লেবাননে রাষ্ট্রের মধ্যে সৃষ্টি করেছে আরেকটি রাষ্ট্র। এভাবে রাষ্ট্র হিসেবে অকার্যকর, দুর্বল থেকে দুর্বলতর হয়েছে লেবানন। হিজবুল্লাহ সেখানে সব কিছু। এসব কথা কেউ বলে না। ফিলিস্তিনে ইসরায়েলের মুসলমান হত্যার বিষয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু কুখ্যাত বাশার যে নিজ দেশের 5 লাখের বেশি মানুষ হত্যা করেছে, সে নিয়ে আমাদের তেমন উচ্চবাচ্য নেই। অনেকে বলে বাশার আর তার সিরিয়া ছিল ইসরায়েল বিরোধী। ভালো কথা, কিন্তু বাশার নিজেই যে নেতানিয়াহু আর ইসরায়েলের বাপ হয়ে বসেছিল সে খেয়াল কারোর নেই। আমরা সবাই বাহবা দেই ইরানের, লেবানন হিজবুল্লাহ, ইয়েমেনে
আনসার আল্লাহ বা হুতি আর্মি এবং ইরাকি মিলিশিয়া বাহিনী ও গাজার হামাসের বিভিন্ন অভিযান আর মাঝে মধ্যে তাদের সফলতার ক্ষেত্রে। কিন্তু ইরানের এই প্রক্সি মিলিটারি কৌশলের কারণে পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলের মাধ্যমে লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেন সহ আরও বিভিন্ন অঞ্চল ধ্বংস হয়ে গেল সে কথা কেউ বলছে না। ইরান তার প্রক্সি বাহিনী হিজবুল্লাহ সহ অন্যান্য বাহিনীর মাধ্যমে যুগ যুগ ধরে ইসরায়েলকে চুলকানি দিয়েছে, আর ইসরায়েল বারবার মাথার উপর চূড়ান্ত আঘাত করেছে লেবানন, সিরিয়া, এমনকি ইরানেরও। গত অর্ধ শতাব্দী কাল ধরে ইরান এসব প্রক্সি বাহিনী আর প্রক্সি মিলিটারি কৌশলের মাধ্যমে ইসরায়েলের একটি চুলও ছিঁড়তে পারেনি। গত এপ্রিল মাস থেকে ইরান 2 বার ইসরায়েলে শত শত মিসাইল হামলা চালিয়েছে, কিন্তু এই হামলার মাধ্যমে ইসরায়েলের একজন সেনার একটি চুলও ছিঁড়তে পারেনি তারা। ইরানের অনেক মিসাইল আছে, কিন্তু এসব মিসাইল ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজের না, তা বারবার প্রমাণিত হয়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ অনেক ধ্বংস সাধন করেছে সত্য, কিন্তু এতে ইসরায়েলের চুলও আসে যায় না, কারণ এসব সংস্কার করা তাদের জন্য 1-2 বিষয়। গোটা বিশ্ব থেকে বানের জলের মতো অর্থ আসে ইসরায়েলে। গত 1 বছরে যুদ্ধের কারণে কেবলমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে $23 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা দিয়েছে প্রকাশ্যে, আর ইসরায়েল পেয়ে গেল গাজার মতো একটি ভূখণ্ড, পেয়ে গেল ভূমধ্য সাগরের বিশাল জলরাশির সীমানা, অনেক দূর অগ্রসর হয়ে গেল বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে। যুগ যুগ ধরে ইরানের যে ভ্রান্ত প্রক্সি মিলিটারি নীতি ইসরায়েল দমন সহ আরো বিভিন্ন ইস্যুতে তার চূড়ান্ত অবসানের পথে বর্তমানে। আমার দৃষ্টিতে তারা আল্লাহর রোশনালে পড়ে গেছে। গাজা যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে হামাস, হিজবুল্লাহ। এবার সিরিয়ায় আসাদ পতনে ইরানের প্রক্সি মিলিটারির কফিনে মনে হয় শেষ ব্রেক মারা হয়ে গেল। ইরান এই প্রক্সি মিলিটারির পেছনে গত অর্ধ শতাব্দী কাল ধরে যে পরিমাণ মেধা, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ অস্ত্র আর কাসেম সোলেমানির মতো যে পরিমাণ জেনারেল, বিজ্ঞানী খরচ করেছে তার কোনো ইয়ত্তা নেই। এর পরিবর্তে ইরান যদি এসব মেধা, অর্থ, অস্ত্র, পরিশ্রম নিজ দেশের মিলিটারির পেছনে খরচ করত, পারমাণবিক বোমা বানাত, শক্তিশালী সামরিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলত, নিজস্ব যুদ্ধ বিমান সহ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তির মতো উন্নত মিসাইল ও ড্রোন প্রযুক্তি সহ সামরিক খাতে উৎকর্ষ সাধন করতে পারত এবং সত্যিকার অর্থে এক আল্লাহর উপর নির্ভর করতে পারত, ক্ষুদ্র শিয়া স্বার্থের গণ্ডি থেকে বের হতে পারত, তবে তারা আজ কেবলমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বের সুপার পাওয়ার হিসেবে বিরাজ করত বলে আমি বিশ্বাস করি। তাদের সে শক্তি ও সামর্থ্য ছিল, কিন্তু তারা ভ্রান্ত পথে পরিচালিত হয়ে আজ পরিণত হয়েছে পা কাটা এক উটে। তাদের অর্ধ শতাব্দী কাল ধরে প্রক্সি মিলিটারি নীতির পতন ঘটল আসাদের পতনের সাথে সাথে। ইরানের বিমান শক্তি এবং এয়ার ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল। মনে আছে হয়তো অনেকের, শত্রু বিমান মনে করে তারা ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছিল ইরানে 2020 সালে। তাদের দেশে নিহত হল হামাস নেতা ইসমাইল হানিয়া। অনেক বছর ধরে নিজ দেশের বিজ্ঞানীরা একের পর এক নিহত হচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের অভ্যন্তরে। আমি 2012 সালের পর থেকে বলছি এই ফেসবুকেই যে সিরিয়ায় কোনো পক্ষের সমালোচনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যদি এখানে রাশিয়া, ইরান, বাশারের সমালোচনা করেন তবে মনে হবে আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, বিদ্রোহী গ্রুপের পক্ষে। আবার আপনি যদি বিদ্রোহীদের সমালোচনা করেন তবে মনে হবে আপনি রাশিয়া, বাশার, ইরানের পক্ষে। আপনি যদি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন সিরিয়ায় তবে মনে হবে আপনি ইরান, রাশিয়া, বাশারের পক্ষে। আমি অনেক আগে বলেছি আমি এর কোনো পক্ষেই নেই। আমি বলেছি এখানে চলছে শয়তানের নৃত্য, শয়তানের খেলা, সবগুলোই আস্ত শয়তান, বহুজাতিক স্বার্থের দ্বন্দ্ব আর নোংরা রাজনীতির কূটকৌশলের লীলাভূমি সিরিয়া। তবে আমি কেবল সিরিয়ার মুক্তিকামী মানুষের পক্ষে। আমি 2017 সাল পূর্ব পর্যন্ত সেখানকার ইসলামের নামে বিদ্রোহী জেহাদি গ্রুপেরও বিপক্ষে, যারা
ইসলামের নামে সন্ত্রাসের বর্বরতার নজির স্থাপন করেছিল। কিন্তু বর্তমানে জুলানি, আবু মোহাম্মদ আল জুলানি যদি নিজেকে সংশোধন করে অতীত ধারা থেকে ফিরে এসে সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, তবে আমি তার পক্ষে। আমি তালেবান জাহেলদেরও বিপক্ষে। সিরিয়ায় যদি তারা তালেবান মার্কাও কিছু করতে চায়, আমি তার পক্ষে নই। তবে আমার কাছে এখন পর্যন্ত জুলানির কথাবার্তা আশাপ্রদ মনে হয়েছে। তাকে সমর্থন অসমর্থন কোনোটাই করছি না এখনো। তবে সিএনএনকে দেয়া তার সাক্ষাৎকারে তাকে বেশ স্মার্ট, দূরদর্শী, বিচক্ষণ বলে মনে হয়েছে আমার। বাকি দেখার অপেক্ষায় আছি। সিরিয়ায় তুরস্কের জড়িত হওয়া নিয়ে অনেকে অনেকভাবে সমালোচনা করছে। সবই তারা করছে বর্ণবাদী আর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আর শিয়া সুন্নির বিভেদ থেকে। তবে সিরিয়ায় তুরস্কের জড়িত হওয়ার পক্ষে ন্যায্য যুক্তি আছে আমার দৃষ্টিতে। সিরিয়ায় প্রায় 50 লাখ মানুষ আশ্রয় দিয়েছে তারা। তুরস্ক সিরিয়ার প্রায় 50 লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। সিরিয়ার কুর্দিরা তুরস্কের দক্ষিণের একটি অংশ নিয়ে বৃহত্তর কুর্দিস্তান গঠন করতে চায়। তাদের ঘাঁটি সিরিয়ায়, আর যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করছে, যা তুরস্কের জন্য ক্ষতিকর কেবল নয়, ভয়ঙ্কর। ফলে আপনি তুরস্কের এখানে জড়িত হওয়াকে উড়িয়ে দিতে পারেন না কোনো অবস্থাতেই। আবার ফিরে আসি ইরান প্রসঙ্গে। ইরানের আরও কয়েকটি ভ্রান্ত পররাষ্ট্রনীতির উদাহরণ দেই। আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে ইরান বারবার সমর্থন দেয় আর্মেনিয়াকে। আর্মেনিয়া একটি খ্রিস্টান দেশ। ইরান গোপনে অস্ত্র বিক্রি করছে মিয়ানমারের কুখ্যাত রাক্ষস বাহিনীর কাছে, ওই যে মিয়ানমার আর্মি, যেখানে তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন যজ্ঞ পরিচালনা করেছে এবং করছে এখনো। কাশ্মীরে যুগ যুগ ধরে দমন পীড়ন সত্ত্বেও তাদের সুসম্পর্ক মোদির সাথে। গত জানুয়ারি মাসে ইরান পাকিস্তানে হামলা চালিয়ে চূড়ান্ত হঠকারিতার পরিচয় দিয়েছে। আমি মনে করি সিরিয়ায় গণহত্যাকারীর পক্ষ নেয়া হিজবুল্লাহর কারণে ইসরায়েল দ্বারা লেবাননকে ধ্বংস করা, ইয়েমেনকে প্রস্তর যুগে পৌঁছে দেয়া, ওই যে সৌদি আরবের বিরুদ্ধে যে ইরানের প্রক্সি যুদ্ধ ইয়েমেনের বিদ্রোহীদের মাধ্যমে, এর মাধ্যমে ইয়েমেন ইতিহাসের বর্বরতম ঘটনার শিকার হয় এবং ইতিহাসের করুণতম অধ্যায়, সেই দুর্ভিক্ষ, মানবতার পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। যা হোক, ইয়েমেনকে প্রস্তর যুগে পৌঁছে দেওয়া সহ ভ্রান্ত নীতির কারণে আল্লাহর রোশনালে পড়েছে ইরান। আবার পড়ছে লাইনটি, আমি মনে করি সিরিয়ায় গণহত্যাকারীর পক্ষ নেয়া, সিরিয়াকে ধ্বংস করা, হিজবুল্লাহর কারণে ইসরায়েল দ্বারা লেবাননকে ধ্বংস করা, ইয়েমেনকে প্রস্তর যুগে পৌঁছে দেয়া সহ ভ্রান্ত নীতির কারণে আল্লাহর রোশনালে পড়েছে ইরান। 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের বিরুদ্ধে আমি লিখেছিলাম। তখন আমি বলেছিলাম, কোনো অবস্থাতেই কোনো পূর্ব ঘোষণা ছাড়া এভাবে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়া, তাদের হত্যা করা, জিম্মি করা সমর্থনযোগ্য হতে পারে না। এটা কোনো যুদ্ধনীতি হতে পারে না। তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন। অনেকে বলেছেন এটা হামাসের কোনো আকস্মিক হামলা নয়। ইসরায়েল তো সব সময় ফিলিস্তিনে হামলা করে বছরের পর বছর ধরে চলে আসছে। সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে চলছে বছরের পর বছর ধরে। ইসরায়েল হামাস যুদ্ধ সবসময় চলমান। হামাস ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না। ফলে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ আগে থেকেই চলমান, নতুন করে ঘোষণা দেওয়ার কিছু নাই। ইসরায়েলের কোনো সাধারণ মানুষই সাধারণ নয়, তারা সবাই প্রায় সৈনিক। ওই যে বাধ্যতামূলক 2 বছর 2.5 বছর যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ইসরায়েলের সাধারণ মানুষের কনস্ক্রিপশন ল, ইরান আর্মিতে তাদের প্রশিক্ষণ নিতে হয়। সেই হিসেবে ইরানের প্রায় সব সক্ষম নাগরিকই আসলে সৈনিক, সামান্য কিছু ব্যতিক্রম বাদে। ইসরায়েলের কোনো সাধারণ মানুষই সাধারণ নয়, তারা সবাই প্রায় সৈনিক। ফলে এই হামলাকে ভুল বলা যায় না। আমি তাদের এই যুক্তি তখন মেনে নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এখন কি দাঁড়ালো? 7 অক্টোবর ইসরায়েলে হামাসের সেই হামলার কারণেই 8 অক্টোবর থেকে শুরু হলো গাজা ইসরায়েল দীর্ঘতম যুদ্ধ, ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ। কিন্তু দেখুন আজ তার পরিণতি কি হলো। হামাস শেষ, হিজবুল্লাহ শেষ, গাজা শেষ, পশ্চিম তীরও প্রায় শেষ, সিরিয়া হাতছাড়া হলো ইরানের। এতে অবশ্য আমি খুশি। মধ্যপ্রাচ্যে সিরিয়া হাতছাড়া হওয়ায়, সিরিয়ার এই পরিস্থিতিতে আমি খুশি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখন অন্যতম হিরো। গোটা দুঃখজনক বলছি এই ইসরায়েলের এই উত্থানে।
ইরানের জন্য আফসোস, দুঃখ তাদের এই পরিণতিতে। অনেকে বলে ইসরায়েল এই যে কথাবার্তাতে ইরানের বিরুদ্ধে নয়, ইরানের ভ্রান্ত রাজনৈতিক নেতৃত্বের ভ্রান্তির বিরুদ্ধে। আমি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের নেই কোনো এখন বার্গেনিং পাওয়ার, কারণ তারা পরাজিত। সেখানে আলোচনা টেবিলে তাদের আর কোনো বার্গেনিং পাওয়ার নেই ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল যা বলবে সেটা মেনে নিতে তারা এখন বাধ্য। শেষ পর্যন্ত খবর পেলাম তারা গাজাকে তুলে দেবে তাদের চিরদুশ্মন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দালাল মাহমুদ আব্বাসের ফাতা পার্টির সরকারের হাতে, পশ্চিম তীরে যে ফিলিস্তিন সরকার, তাদের হাতে তুলে দেবে এখন হামাস গাজাকে। এছাড়া তাদের আর কোনো উপায় নেই। বস্তুত আসাদের পতনের মধ্য দিয়ে আমি মনে করি বেশ দীর্ঘ সময়ের জন্য অবসান হলো মধ্যপ্রাচ্যে অর্ধ শতাব্দী কাল ধরে ইরানের ভ্রান্ত প্রক্সি মিলিটারি কৌশলের। আর এর ফলে ইরান এখন অনেক কোণঠাসা মধ্যপ্রাচ্যে। ইরানের যে প্রভাব প্রতিপত্তি, যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল, তার অবসান করতে যাচ্ছে এই মধ্যপ্রাচ্যের গাজা যুদ্ধের পরিণতিতে যে বিপর্যয়কর পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ। আসাদের পতন হয়েছে দুটি কারণে, দুটি পরিণতিতে। একটি হলো গাজা যুদ্ধের ফলে হামাস হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাওয়া, এবং ইউক্রেন যুদ্ধের কারণে। কারণ ইরান এবং রাশিয়া টিকিয়ে রেখেছিল এই খুনি বাশারকে। এখন ইসরায়েলে রাশিয়ার পক্ষে আর বাশারের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের ইউক্রেনের বিপর্যয়ের কারণে, কারণ তাদের আর অস্ত্রও নেই, অর্থও নেই, সৈন্যও নেই বাশারকে যা দিয়ে সাহায্য করতে পারে। আর ইরান দুর্বল হয়ে গেছে ওই যে হামাস শেষ হয়ে যাওয়ায়, হিজবুল্লাহ শেষ হয়ে যাওয়ায়, সিরিয়ার এই করুণ পরিণতিতে, লেবাননের করুণ পরিণতিতে। এর ফলে আসাদের পতন ত্বরান্বিত হয়। তবে সামান্য আশার বিষয় দেখা দিয়েছে। ইরান সিরিয়ার নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে, এটি ভালো দিক। ইরানের এখন অবিলম্বে উচিত অতীত ভুলে গিয়ে এই নতুন সরকারের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং এই নতুন সরকারকে সহায়তা এগিয়ে আসা, যাতে সেখানে যুক্তরাষ্ট্র নতুন করে ঘাঁটি গেড়ে বসতে না পারে। ইরানের অবিলম্বে উচিত এই নতুন সরকারের সাথে সর্বত উপায়ে সাহায্য করা এবং তাদের সেই ভ্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করা, ক্ষুদ্র স্বীয় স্বার্থ থেকে বের হয়ে আসা। স্বয়ং প্রেসিডেন্ট, ওদিকে খেলা কিন্তু জমে উঠছে। যে প্রেসিডেন্ট জো বাইডেন, যে যুক্তরাষ্ট্র এই আবু মোহাম্মদ জুলানির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে রেখেছে, সেই $10 মিলিয়ন এই জুলানির বিরুদ্ধে, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুলানির প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই সিরিয়া পুনর্বাসনের জন্য। বাইডেন রোববার বলেছেন কথা হোয়াইট হাউসের সাংবাদিকদের। বাইডেন বলেছেন আমরা তার সঙ্গে সিরিয়া পুনর্গঠনে কাজ করতে আগ্রহী। দেখা যাক এখন আর কি কি নাটক ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। প্রিয় দর্শক, যে লেখাটি পড়ে শোনালাম এটি আমি সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, সেই পোস্ট থেকে আপনাদের পড়ে শোনালাম।